নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। আর করোনার আবহে বাংলায় আমি সুজয় রয়েছি আপনাদের সঙ্গে। হ্যাঁ, একদিকে কৃষি আইন নিয়ে সাঁড়াশি চাপে কেন্দ্র, অন্যদিকে রিপোর্ট কার্ড নিয়ে দুয়ারে সরকার হাজির। আর এরই মধ্যে আর নয়ের বিজেপির যে কর্মসূচি, সেই কর্মসূচিও জোর কদমে চলছে। অর্থাৎ ভোটের প্রস্তুতি সারা, ভোট 21-এর নির্বাচন সামনে, সেই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। গোটা বাংলা জুড়ে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। তাই আজকের বিতর্কের বিষয় এই রকমই, যে ভোটের প্রস্তুতি ঠিক কতটা এই মুহূর্তে বাংলায় এবং সেখান থেকে কি কি বিতর্কের জায়গাগুলো উঠে আসছে তাই নিয়ে বিশ্লেষকরা আছেন রাজনৈতিক মুখপাত্ররা, তারা তাদের বক্তব্য রাখবেন। তবে তার আগে আমরা চোখ রাখবো একটি বিশেষ প্রতিবেদনে, কারণ যে ভোটের দিন ঘোষণা হয়নি, ইতিমধ্যেই অমিত শাহ বলেছেন যে 200টি আসন পাবে বিজেপি। অন্যদিকে জেপি নাড্ডা, বিজেপির সভাপতি, তিনি বলছেন 200রও বেশি আসন পাবেন। আবার অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে 225টি আসন পাবে তারা। অর্থাৎ একটা জোর টক্কর চলছে। কি সেই টক্কর, তা নিয়ে চোখ রাখবো একটি প্রতিবেদনে। টার্গেট বাংলা আসন 294, অমিত শাহের টার্গেট 200, অভিষেকের টার্গেট 225। বঙ্গে ভোটের লড়াই তুঙ্গে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও কে কত আসন পাবে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে দাবি পাল্টা দাবি। রাজ্য সফরে এসে অমিত শাহ ভোটের বাদ্যি বাজিয়ে গিয়েছেন। রাজ্যে বিজেপি নেতৃত্বকে 200 আসনের টার্গেট দিয়ে গেছেন অমিত শাহ। 4-5 सीटें 2-5 हजार वोट से हम हार गए, वरना 22 सीटों का लक्ष्य आपने तो प्राप्त कर ही लिया था। आपके पराक्रम से प्राप्त हुआ, आपके परिश्रम से प्राप्त हुआ है। और मैं आज यहाँ बांकुड़ा में बोलकर जाता हूँ, भगवान बिरसा मुंडा के अनुयायियों की भूमि है। मैं आपको कहकर जाता हूँ, 200 से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी। অমিত শাহের এই টার্গেট সেটের পরই ঝাঁপিয়ে পড়ে বিজেপি নেতৃত্ব। জোর দেওয়া হয়েছে সংগঠন মজবুত করার দিকে। জনসংযোগের লক্ষ্যে বিভিন্ন জেলায় চায় পে চর্চা ও জনসভায় জোর দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে বঙ্গের সংগঠন গোছাতে কেন্দ্রীয় নেতারা এসে জেলায় জেলায় বৈঠকও শুরু করেছেন। অমিত শাহের পর 9 ডিসেম্বর রাজ্যে আসেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কর্মী সভায় তিনি আসন সংখ্যার টার্গেট বেঁধে দেন 200+। आजादी की लड़ाई हो या सांस्कृतिक लड़ाई हो या रिलीजियस रिवाइवलिज्म हो, कोई भी हो, उसकी शुरुआत की जन्मस्थली बंगाल रही है। लेकिन आज जिस ममता जी ने बंगाल को जिस लो लेवल पर ले आकर के खड़ा किया है, ये सच में बहुत ही चिंताजनक बात है। और मैं मानता हूं कि आने वाले समय में चुनाव में लोग ममता जी को नमस्कार कहने वाले हैं और भारतीय जनता पार्टी का कमल खिलेगा। 200 सीटों से ज्यादा भारतीय जनता पार्टी चुनाव जीत करके आएगी, ये मैं आपको बताना चाहता हूं। বিজেপি যখন একের পর এক টার্গেট ঝুলিয়ে দিয়ে কর্মীদের চাঙ্গা করছে, তখন পাল্টা জবাব দিচ্ছে তৃণমূলও। বিজেপি যতই চেষ্টা করুক, বাংলা যে হাতছাড়া হবে না তার আশ্বাস কর্মীদের দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কার টাকা কে তুলে নিচ্ছে, কোথায় সিকিউরিটি আছে? একবার বললো আইডেন্টিটি কার্ড, একবার বললে ইউনিক কার্ড, এখন আবার বলছে ওয়ান নেশন ওয়ান ম্যান। মানে শুধু বিজেপি একা থাকবে আর কেউ থাকবে না, সবাই মরে যান, একা থাকবে, একা নেতা থাকবে আর একা দেশ থাকবে আর কেউ থাকবে না। সেটা তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে হয়, অন্য কিছুতে তো হয় না। ইট ইজ ডেঞ্জারাস দ্যান এনিথিং এলস। দলের কান্ডারি যখন অভয় দেন, তখন কি পিছিয়ে আসা যায়? তাই বৃহস্পতিবার আরামবাগের সভা থেকে 225 আসনের টার্গেট সেট করে দিলেন দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2011-র 185 হয়ে গেল, 2016-তে 211, আর এখন কুৎসা করছে, দেখবেন 2025 পার করে দেবো, 2021 225 পার করে দেবো। 225-এর বেশি আসন মমতা ব্যানার্জি পাবে, কেউ আটকাতে পারবেন। শুধু কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? বীরভূম জেলা সভাপতি তো আবার বলছেন 21-এর ভোটে তৃণমূল পাবে 230টি আসন। ভয় পাবেন না, 220 থেকে 230টা সিট পাবো। এক নজরে দেখে নেব 2016 বিধানসভা ভোটে কে কত আসন পেয়েছিল। 2016 বিধানসভা ভোটের ফল, মোট আসন সংখ্যা 294। তৃণমূল পেয়েছিল 211টি আসন। শতাংশের বিচারে তৃণমূলের ভোট 45.71%। বাম কংগ্রেস জোট পেয়েছিল 77টি আসন। শতাংশের বিচারে জোটের ভোট 40.03%। বিজেপি পেয়েছিল 3টি আসন। শতাংশের বিচারে বিজেপির ভোট 10.31%। অন্যান্যরা পেয়েছিল 3টি আসন।
তবে 2016 বিজেপির সাফল্য উল্লেখযোগ্য না হলেও 2019-এর লোকসভা ভোটে তাদের প্রাপ্ত ভোট 4 গুণ হয়ে 40% হয়। রাজ্যে 42টি আসনের মধ্যে বিজেপি পায় 18টি আসন। তাদের এবার লক্ষ্য বাংলা দখল, আর তাদের মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল। এখন দেখার শেষ হাসি কে হাসে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। টক্কর যত বাড়বে বিতর্কের পরিসরও তত বাড়বে, তাই সরাসরি আজকের বিতর্কে যাব। কারা রয়েছেন আজকের বিতর্কে? রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন বিজেপি নেতা রাজীব বিশ্বাস, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবাশিস মজুমদার, আপনাকে স্বাগত জানাই। এবং পরবর্তী সময় আমাদের সঙ্গে সংযোগ হবে কংগ্রেস মুখপাত্রেরও। আপাতত আমরা বিতর্ক শুরু করব। প্রথমে একটু ডক্টর দেবাশিস মজুমদারের কাছেই যাব। বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে গোটা দেশের কৃষক সমাজ একেবারে রাজধানীর সিংহ দুয়ারগুলোতে রয়েছে, এই রকমভাবে রয়েছে। একের পর এক তারা আলোচনায় বসছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। কেন্দ্রীয় সরকার সেই আলোচনার আয়োজন করছে, কিন্তু কোনো আলোচনায় ফলপ্রসূ হচ্ছে না। অর্থাৎ এই যে কৃষি আইন, 3টি কৃষি আইন, কোনো রাজনৈতিক দল সরাসরি বলছে এই কৃষি আইন জনবিরোধী আইন, এতে কৃষকের স্বার্থ সুরক্ষা হবে না, কৃষক সমাজ বঞ্চিত হবে এই কৃষি আইনের ফলে। আপনি একজন অর্থনীতিবিদ এবং বিশেষ করে কৃষি অর্থনীতিবিদ হিসাবে আপনি কি মনে করেন? নমস্কার। আজকে যে আলোচনা হচ্ছে, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমি যেটা বলতে চাই যে কৃষি আইন এসছে তার 3টি যে অংশ, তার একটিতে আমরা দেখতে পাচ্ছি যে কৃষকদের উপজাত যে দ্রব্য তারকে বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের প্রক্রিয়ায় সহায়তা, এটি একটি আইন। আরেকটি হচ্ছে তারা যাতে চুক্তি চাষের মাধ্যমে তাদের উপজাত দ্রব্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধভাবে বিক্রি করতে পারে, তার জন্য সহায়তা। আরেকটি হচ্ছে যে অত্যাবশ্যক পণ্য আইনের যে সংশোধন, ইত্যাদি ইত্যাদি। এখানে মূল যে বিষয়গুলো আমরা অনেকেই জানি, যে মূল যেটা যেখানে আজকে কৃষক আন্দোলন হচ্ছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে পাঞ্জাব, হরিয়ানা ইত্যাদি রাজ্যগুলোতে, সেটার মূল যে কারণ, সেটাকে অর্থনৈতিকভাবে বিশ্লেষণ করা এভাবে দরকার। আমার যেটা মনে হয়, কৃষি ক্ষেত্র ভারতবর্ষে দীর্ঘদিন ধরে একটি অনিশ্চয়তায় ভোগে। এটা হচ্ছে ভারতবর্ষের কৃষি অর্থনীতির একটা বিশেষ বৈশিষ্ট্য। কারণ ভারতবর্ষে এখনো 65% জমিতে সেচ এর বিশেষ ভালো ব্যবস্থা নেই। ফলে সেখানে এই অনিশ্চয়তার সঙ্গে যখন আমরা এই আইনের মাধ্যমে বিশ্বে কিছু কর্পোরেট হাউসকে এনে দেব, তখন তারা, এই আইনে বলা হচ্ছে তাদের সঙ্গে যে সমঝোতা হবে তাতে অনেক সময় লিখিত চুক্তি নাও হতে পারে এবং তাকে কোনো চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ সেখানে একটা অনিশ্চয়তা, নতুন অনিশ্চয়তা যোগ হচ্ছে যে তারা আদৌ লাভবান হবে কিনা কর্পোরেট হাউসগুলির সঙ্গে তাদের এই চুক্তির মাধ্যমে। এটি হচ্ছে অনিশ্চয়তার একটা বাড়াবাড়ি, অর্থাৎ কৃষিক্ষেত্র আরো অনিশ্চয়তায় ডুবে যাবে, এরকমই একটা আশঙ্কা করা হয়। আরেকটি হচ্ছে যে পাঞ্জাব এবং হরিয়ানাতে যে শস্য উৎপাদন হয় তার একটি বড় অংশ সরকার তাকে সহায়ক মূল্য দিয়ে তাকে সংগ্রহ করে। এবং নতুন আইনে এই যে বলা হয়েছে যে ধরনের চুক্তি হবে, তাতে ওই যে দাম যে নির্ধারিত হবে সেটি সহায়ক মূল্যের বেশি হবে কিনা তার সম্বন্ধেও কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ তারা আশঙ্কা করছেন যে সহায়ক মূল্যে তারা যে প্রাইস আনসার্টেনিটি, আমরা যেটা বলি দামের যে অনিশ্চয়তা, অনেকগুলো অনিশ্চয়তা হয়। একটা হচ্ছে আবহাওয়ার অনিশ্চয়তা, একটি হচ্ছে দামের অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা থেকে অনেকটা তারা কাটিয়ে উঠতে পারতেন। এটা শুধু পাঞ্জাব হরিয়ানা নয়, সমগ্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই কাজেই এই অনিশ্চয়তাটা আরো বেশি করে ধরবে। এবং আরেকটি বিশেষ তথ্য আপনাদের অবগতির জন্য বলি, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে ভারতবর্ষে বিগত কয়েক দশক ধরে কৃষি এবং অকৃষি যে দ্রব্য তাদের মধ্যে যে লেনদেন, সেটাকে আমরা অর্থনীতির ভাষায় বলি টার্মস অফ ট্রেড বা বাণিজ্য শর্ত। অর্থাৎ কৃষকেরা তাদের যে উৎপাদিত দ্রব্য যে দামে বিক্রি করে গড়ে, আর তারা যে উপাদান যে দামে কেনে, তার মধ্যে যে তুলনা, এটাকে বলা হয় বাণিজ্য শর্ত। এবং সাম্প্রতিক যে যেটা স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান, সেখানে দেখা যাচ্ছে যে বিগত কয়েক দশক ধরে এই যে টার্মস অফ ট্রেড, সেটা কৃষকদের প্রতিকূলেই গেছে এবং তার বৃদ্ধির হার কিন্তু প্রায় 0 অথবা অনেক ক্ষেত্রেই নেগেটিভ হয়েছে। কাজেই দেখা যাচ্ছে যে তারা যে সমস্ত দ্রব্য কিনছে তার দাম ধীরে ধীরে বাড়ছে। এবং আপনাদের বলে রাখি, ভারতবর্ষের নর্দার্ন স্টেটস গুলোতে
এবং সাউদার্ন স্টেটস, দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে কিন্তু তারা সবচেয়ে বেশি এই মানে কেমিক্যাল ফার্টিলাইজার, রাসায়নিক সার ব্যবহার করে এবং তার দাম ধীরে ধীরে বেড়েছে। ফলে এই যে খরচা, উৎপাদন খরচা যেভাবে বেড়েছে তার সঙ্গে কিন্তু আদায় তেমন হচ্ছে না। ফলে কৃষকেরা সামগ্রিকভাবে একটা অনিশ্চয়তা, এবং নতুন যে কৃষি বিল এসছে তাতে তারা মনে করছে তাদের যে বলা হচ্ছে যে যদিও তাদেরকে সহায়তা করা হবে, তাদের সশক্তিকরণের জন্য, তাদের এম্পাওয়ারমেন্টের জন্য করা হবে, কিন্তু তারা মনে করে যে এই নতুন বিল, বা আমরাও মনে করি যে সেখানে কিন্তু কোনোভাবে একটা নিশ্চয়তা, একটা হদিশ পাওয়া যাচ্ছে না। একেবারে নিশ্চয়তার জায়গা থেকে একটা সংশয় থেকে যাচ্ছে। আমরা আসবো পরবর্তী সময়। আমি একটু সরাসরি চলে যাব অরূপ বাবুর কাছে, যে কেন্দ্রীয় সরকার যখন এই রকম একটি সাঁড়াশি চাপের মধ্যে আছে, যে একবারে রাস্তায়, রাজপথের রাস্তায় কৃষক, এবং যে আন্দোলন কিছুতেই দমানো যাচ্ছে না, সেখানে বিজেপি কি করে মনে করছে পশ্চিমবঙ্গের মতন এই রকম একটি কৃষিভিত্তিক জায়গায় তারা তাদের এবারের যে আসন সংখ্যা সেটা অনেকটা বাড়িয়ে ফেলবে? দেখুন, বিজেপি মনে করছে এখন স্বপ্নে যদি কেউ পোলাও খায় এবং তাতে যদি সে 10 কেজি ঘি ঢালে 1 কেজি চালের মধ্যে, তাহলে তো আমাদের কিছু করণীয় নেই। বিজেপি স্বপ্নে পোলাও খাচ্ছে, সে যত খুশি ঘি ঢালতে পারে। কিন্তু ভারতবর্ষের মানুষ, দেশের মানুষ, আমরা লক্ষ্য করেছি বিজেপি সরকার যে কোনো বিলই যখন আনে, সেটা সংসদে হোক বা সংসদকে বাইপাস করে, কৃষি বিল আপনারা জানেন যে রাজ্যসভায় ভোটাভুটি করার বদলে ধনী ভোটে পাস করানোর একটা অপচেষ্টা হয়েছিল, এবং তৃণমূল কংগ্রেসের সাংসদরা যখন প্রতিবাদ করেছিলেন তখন তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে পার্লামেন্ট কক্ষ থেকে বহিষ্কার করা হয়েছিল, যার বিরুদ্ধে সেই সময় ধর্নায় বসেছিল তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল। আসলে আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি যে বিলই বিজেপি আনতে যাচ্ছে, যাদের জন্য আনতে যাচ্ছে বলছে, তারা রাস্তায় নেবে প্রতিবাদ করছে। আজকে কৃষি বিল কৃষকরা রাস্তায় নেবে আন্দোলন করছেন। কদিন আগে এফআরডিআই আনতে চেয়েছিল, ব্যাংকের কর্মী থেকে ব্যাংকের গ্রাহকরা রাস্তায় প্রতিবাদ করতে নেমেছিলেন। এর আগে এনআরসি সিএ এনেছে, সারা দেশের মানুষ রাস্তায় নেবে প্রতিবাদ করেছে। ডিমনিটাইজেশনের মতো পদক্ষেপ হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, সারা দেশের মানুষ রাস্তায় নেবে ভুক্তভোগী হয়েছে। অর্থাৎ এরা বলছে মানুষের জন্য আইন আনছে, কিন্তু যে মানুষের জন্য যখনই যে আইন আনছে তার দেখা যাচ্ছে সেই সেক্টরের মানুষই রাস্তায় নেবে প্রতিবাদ করছে। তার কারণ দেশের মানুষ, বিশেষ করে কৃষকরা সিঁদুরে মেঘ দেখছে। কেন? এই যে একটু আগে যিনি বিশ্লেষক রয়েছেন তিনি খুব সঠিকভাবেই বলেছেন যে 3টে বিল, এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল, তার ফলে যেটা হয়েছে আপনারা দেখেছেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তালিকাটা রিভাইজ হয়ে গিয়েছে। আগে কি ছিল? আগে আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, এগুলো সব ওই লিস্টের মধ্যে ছিল। সাম্প্রতিককালে এই রিসেন্ট অ্যামেন্ডমেন্টে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আজকে আলু সারা দেশে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। পেঁয়াজ মাঝখানে 150 টাকা উঠে গিয়েছিল, এখনও বাজারে পেঁয়াজ 70 টাকা 80 টাকা। ভোজ্য তেল 150 টাকার উপরে পৌঁছে গেছে, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। দ্বিতীয়ত, ফার্মার্স এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যামেন্ডমেন্ট, এই যে ভয়ঙ্কর ফার্ম সার্ভিসের বিল, অর্থাৎ চুক্তি চাষ, সেই ব্রিটিশরা আগে নীলকর সাহেবরা চুক্তি চাষ করে দাদন দিয়ে যেভাবে কৃষককে সর্বশান্ত করত, এই আইনে বণিকের মানদণ্ড নতুন করে রাজদণ্ড রূপে দেখাওয়ার একটা উপক্রম। এই যে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতা দেখছি বারবার বলছে এই ফোরে দালালের মধ্যস্বত্বভোগী ব্যবসাকে বন্ধ করতে হবে। আসলে এরা লোকাল লেভেলে যারা ওই মান্ডিতে যারা ফোরে, বা নিশ্চিতভাবে কিছু ফোরে বা দালাল তো থাকেই, যে কোনো ব্যবসার মধ্যেই থাকে, এরা চাইছে এই ফোরে দালাল রাজটা একটা কর্পোরেট ফোরে দালালের আকারে আবির্ভূত হবে, যার থেকে একচেটিয়া বেনিফিট। আসলে এই বিজেপির সরকার, এরা তো দেশ চেয়েছিল দেশের লিডার, উল্টে দেশ পেল লিডার, পেল না, পেল ডিলার। ডিল করে যারা দেশকে বিক্রি করবে। তৃতীয় যে ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স বিল, এটার ফলে যেটা হলো, স্বামীনাথন কমিশনের যে সুপারিশ ছিল, অর্থাৎ কৃষকের প্রতি সরকারের দায়বদ্ধতা ছিল, যদি একটু আগে যিনি বলছিলেন বিশ্লেষক, যদি কোনো কারণে ফসলের ক্ষতি হয়, সেটা অনাবৃষ্টিতে হতে পারে, অতিবৃষ্টিতে হতে পারে, সরকারের আর কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, সে সরাসরি বাজারের সাথে মুক্ত বাজারে। এবার মুক্ত বাজারে যখন যাচ্ছে, আমরা তো দেখেছি সাম্প্রতিক অতীতে তার অভিজ্ঞতা, যখন পেঁয়াজ 150 টাকা করে কিনেছি, নাসিকের কৃষক সে 6 টাকা পেঁয়াজ প্রতি দাম পায়নি। মাথায় রাখতে হবে একটা জিনিস, আমাদের দেশ কৃষি প্রধান দেশ, যেই দেশে প্রতি 12 মিনিট 37 সেকেন্ড, সংখ্যাটা মাথায় রাখুন, 12 মিনিট 37 সেকেন্ডে একজন করে কৃষক আত্মহত্যা করেন আমাদের দেশে। শুধু গত ফিনান্সিয়াল ইয়ারে কৃষক আত্মহত্যা করেছেন এক বছরে 10,271 জন কৃষক। ভূমিহীন ক্ষেতমজুর এবং ক্ষেতমজুরের সংখ্যাটা ধরলে 30,000-এর ওপরে মানুষ আত্মহত্যা করেছেন। এটা আমাদের ডেটা নয়, কেন্দ্রীয় সরকারের এনসিআরবির ডেটা। কিন্তু আমাদের রাজ্যের কোনো কৃষক তারা আত্মহত্যা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসছেন, তাই স্বাভাবিকভাবেই আমরা কৃষকদের এই আন্দোলনের পাশে আছি, প্রথম দিন থেকে ছিলাম, এবং আমরা
অর্থহীন ভাষায় বলছি, আজকে বিজেপি তার রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করার জন্য অনেক রকমের পরিকল্পনা বেশ, করবে। বিজেপি কিন্তু সেই রাজনৈতিক, জায়গায় দাঁড়িয়ে অভিসন্ধি- দেশের মানুষ, আমি জাস্ট হ্যাঁ, সামাপ করে নিচ্ছি, দেশের মানুষ কর্মসংস্থান চায়। বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছিল, 6.5 বছরে 14 কোটি নতুন বেকার হয়েছে। দেশের অর্থনীতি সবচেয়ে খারাপ আমরা বলছি না, নীতি আয়োগের ডেটা বলেছিল পেট্রোলের দাম 40 টাকা লিটার হবে, আজকে 40 টাকা হাফ লিটারও পেট্রোল পাওয়া যাচ্ছে না। সারা দেশে গরিব কৃষকের পেটে লাথি, পরিযায়ী শ্রমিকের পেটে লাথি, অর্থনীতি নিয়ে কোনো কথা নেই। হয় ধর্মীয় মেরুকরণ, নইলে পরে অন্যরকম পলিটিক্যাল এজেন্ডাকে সামনে এনে এরা নির্বাচনের আগে বৈতরণী পার হচ্ছে। কেউ বলছে 200 সিট, কেউ বলছে অমুক সিট। আমি আবারও বলছি, বিজেপি স্বপ্নে পোলাও খাচ্ছে, ওকে স্বপ্নে ঘি ঢালতে দিন, নির্বাচনের ফল বেরোবে। বাংলার মানুষ 7 দিনে 7 জন মুখ্যমন্ত্রীর মুখ দেখতে চায় না, 7 দিনে একজনকেই দেখতে চায়, যিনি বিগত 10 বছর ধরে বাংলার মানুষকে পরিষেবা দিয়েছেন। বাংলার অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়কেই আবার 2021-এ বাংলার মানুষ তাদের মসনদে বসাবে। রাজীব বাবু, বিজেপি কি সত্যি স্বপ্নে পোলাও খাচ্ছে, নাকি এইখানে বিজেপির সংখ্যা ক্রমশ বাড়ছে বলে আপনারা মনে করেন? দেখুন, এই দাঙ্গাবাজ, কাটমানিখোর আর এই উন্নয়নের ডান্ডা হাতে যারা রাস্তায় ঘুরে বেড়ায়, এদের কথা মানুষ আর শুনতে চাইছে না। গতকালের ঘটনা রাজ্যবাসী দেখেছে যে এরা যদি সত্যি উন্নয়ন করতো, এরা যদি আমাদের বাঙালি কালচারে বিশ্বাস করতো, কালকে অন্তত এরকম একটা ঘটনার সাক্ষী আজকে পশ্চিমবঙ্গবাসী হতো না। এরকম একটা দল যার কোনো রকম কোনো নীতিবোধ নেই, যার কোনো দায়িত্ববোধ নেই। এই যে তৃণমূলের যিনি এখানে আমাদের প্রবক্তা বসে আছেন, তাকে আমি প্রশ্ন করব, তৃণমূলের কোনো রকম কোনো পলিসি আছে? পলিসি মেকার কারা? তাদের অর্থনৈতিক নীতি কি? তাদের শিক্ষা নীতি কি? তাদের অন্যান্য যে কৃষি নীতি কি? কোনো নীতি আছে? এটা একটা সেই একটা ক্লাব যেরকম চলে না, সেরকম করে একটা রাজ্য সরকার চলছে। একটা মনে হচ্ছে একটা নাটক চলছে বা যাত্রা পার্টি চলছে। কোথাও খোকাবাবু চলে যাচ্ছেন, কোথাও চলে যাচ্ছেন পিসিমা, সেখানে গিয়ে একটা হুইমজিক্যাল কোনো ডিসিশন বলে এলেন। কিছুদিন আগে শুনছিলাম দিদিকে বলো পুরোপুরি ফেল হলো, এখন আবার দুয়ারে দুয়ারে। আমার বক্তব্য একটাই, যে যদি রাজ্য উন্নয়ন হতে থাকবে, তার জন্য রিপোর্ট কার্ড কি? রিপোর্ট কার্ড তো জনগণ দেবে। আমি যদি কোনো সুবিধা পেয়ে থাকি, আমি তো বলবো যে সরকার এই কাজ করেছে। তার জন্য কেন রিপোর্ট কার্ড বের করা, আর তার জন্য কেন দুয়ারে দুয়ারে যেতে হবে? তাহলে এই যে 9.5 বছর হয়ে গেল, 9.5 বছরে কি অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি ফেল ছিল? এই সরকার কি কোনো কাজ করে নাই, যার জন্য কি সরকারের লোকজনকে এখন দুয়ারে দুয়ারে পৌঁছে যেতে হচ্ছে? এই প্রশ্নগুলো মানুষ করছে। আর কিছুক্ষণ আগে বলছিলেন 200 সিটের কথা। দেখুন, এই খোকাবাবু ব্যারাকপুরে গিয়ে বলে এসেছিলেন, আপনাদের মনে আছে বোধহয়, যে ওখানে কোনো একজন প্রার্থী, তিনি নাকি 2 লাখের ভোটে না জিতলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। উনি কি রাজনীতি ছেড়েছেন? ছাড়েননি। আমাদের সে কথাও মনে আছে, এই 19-21-19-এর আগে উনি বলেছিলেন 42-এ কত, সেটা তো মানুষ বুঝিয়ে দিয়েছে। এবং 21-এর ইলেকশনে কি হবে, মানুষ সেটার জন্য পুরোপুরি তৈরি হয়ে আছে। 40% ভোট দিয়ে মানুষ বুঝিয়ে দিয়েছে যে বিজেপির আগমনী বার্তা সেটা অলরেডি বেজে উঠেছে। আর তৃণমূল এখন দেখুন, নেত্রীর মাথা ঠিক নেই। ওদের নেতারা কখন কিভাবে বিহেভ করবে জানে না, ওদের ঘরের কে কখন বেরিয়ে যাবে জানে না। ওরা এসব বড় বড় কথা বলে কোনো লাভ আছে? আর কৃষি বিল নিয়ে যে আন্দোলন হচ্ছে, আপনি আমাকে বলুন যে কৃষি বিলে কজন কৃষক, আমি জুম করে দেখাতে বলছি এই আন্দোলনের ভেতরে। এর আগে যখন পশ্চিমবঙ্গেও আন্দোলন হয়েছে, আমি বারবার এই কথা টিভিতে এসে বলেছি যে এর ভেতরে কোনো কৃষক থাকলে আমাকে দেখান, জুম করে যে আন্দোলন হচ্ছে তার ভেতরে 2-4টে মুখ দেখান যারা এই ফোড়ে বা দালাল, যা কাটমানি খোর ছাড়া কোনো সাধারণ কৃষক আছে, আমায় একটু দেখাবেন। যদি দেখাতে পারেন তাহলে আমি বলবো যে না, আন্দোলনটা সঠিক আন্দোলন চলছে। আর আজকে দিল্লিতে যারা চলছে, আপনি মনে করছেন যে এই কৃষক আন্দোলনে যারা যুক্ত তারা সর্বতভাবে দিল্লিতে আপনি দেখুন না কারা আন্দোলন করছে। আজকে কৃষি বিল যদি মানুষের পক্ষে না হতো, কৃষকদের পক্ষে যদি না হতো, রাজস্থানে কখনো বিজেপি এই রেজাল্ট করতে পারে না। এটা আমাদের জানতে হবে, এটা আমাদের বুঝতে হবে। ওনারা বললে তো এখানে এসে হবে না। একটা কাটমানিখোর দল, তাদের লোকজন এসে কি বলছে, এটা মানুষ পুরস্কার দেখতে পাচ্ছে, খুব পরিষ্কার দেখতে পাচ্ছে। আপনি গ্রামে গঞ্জে যান না, নেতাদের ঘর থেকে বের করে আনছে। কিন্তু গোটা দেশ জুড়ে যে কৃষক আন্দোলন সংগঠিত হচ্ছে, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের একটা অংশ, উত্তরপ্রদেশের কিছুটা জায়গা, এই যে কৃষক সমাজ, বৃহত্তর কৃষক সমাজ, সেই কৃষক সমাজকে আপনি শুধুমাত্র দালাল বা কোনো কৃষক সমাজ নয়। আমি আপনাকে আবারও বলছি, কোনো কৃষক সমাজ নয়। লোকগুলোকে দেখুন আর দলগুলোকে দেখুন, সমস্ত চোর বাটপার এরা সব একসাথে হয়েছে, একদম পরিষ্কার। এই ভাষাগুলো আমি ইউজ করছি। দেখুন কারা আছে, এই মান্ডির যারা মালিক, কারা পাঞ্জাব থেকে এসে আন্দোলন করছে, তাদের চেহারাগুলো দেখেছেন? নাদুস নুদুস চেহারা। তারা এসি বসিয়ে ওখানে করছে, আন্দোলন করছে। তাদের খাওয়ারের এলাহি ব্যবস্থা। কিসের কৃষকরা ওরকম দেখতে হয়?
আপনি কোনোদিন কৃষক, আমি তো বললাম ওই আন্দোলনের ভেতরে দুটো চারটে জুম করে তাহলে ভাড়া করে সরকার লোক একের বাদ পর দিয়ে এক দুই একটা আলোচনার লোককে কেন আপনারা আয়োজন দেখান, করছে? যে লোকটা কৃষক আছে ওখানে দেখান, দেখাতে পারবে না না। বলছি আপনার কথা যদি আমরা সত্য ধরি, তাহলে পরে এই যে সরকার বারবার করে তাদের সঙ্গে আলোচনা করছে এবং তারা এইটাও প্রস্তাব দিয়েছিল যে এই আইনকে সংশোধন করা হবে, সংশোধনের পথে কেন যাচ্ছে যদি মাত্র আপনারা মনেই করেন যে বৃহত্তর কৃষক সমাজের মধ্যে যুক্ত নয়? সরকার কোন রকম সংশোধনের কথা কোথাও বলেছে এটা আমার জানা নেই, আপনার কাছ থেকে আমি জানলাম প্রথমত। আর যে কোনো না, আন্দোলন হলে বলা আমাদের হয়েছে, সরকার বলা হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের সাথে কথা বলে সংশোধন কোনো যদি করতে উপায় রাজি থাকে বা আছি, কোনো রকম প্রত্যাহার করব না। স্পেসিফাই করা যায় সেই প্রচেষ্টা তো চলবেই। যে কোনো আন্দোলনকে আমরা সম্মান জানাই, কিন্তু সেই আন্দোলন যথাযথ আন্দোলন হতে হবে, সেই আন্দোলনের ভেতরে যুক্তি থাকতে হবে। আজকে আপনি বলুন তো, এতদিন ধরে একটা কৃষি বিল কেউ তার অ্যামেন্ডমেন্ট করলো না, আজকে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে আপনারা যে ভালো দিকগুলো সেগুলো নিয়ে কেউ আলোচনা করছেন না। আজকে যেটা বলছেন আমরা আসবো আবারও আপনার কাছে আসবো, তবে এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকেও স্বাগত জানাই। অভিষেক বাবুর কাছে সরাসরি চলে যাব যে বারবার করে বিজেপির পক্ষ থেকে একই কথা বলা হচ্ছে, এই যে কৃষক আন্দোলন, সেই কৃষক আন্দোলন নির্দিষ্ট ফোরে বা একটা মধ্যস্বত্বাভোগীদের আন্দোলন, এটা কৃষক সমাজের কোনো আন্দোলন নয়। কি বলবেন আপনি? আচ্ছা, প্রথমত আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমত বলে দিই যে অমিত শাহ গত 4 দিন আগে বলেছেন আমরা এই আন্দোলনকে কোনো মধ্যস্বত্বভোগী বা দালালদের আন্দোলন মনে করছি না, এটা কৃষকদের আন্দোলন। এবার আমার মনে হয় আজকে যিনি বিজেপির বক্তা এসেছেন তার থেকে অমিত শাহ একটু হলেও বড় নেতা, ছেড়ে দিলাম, এবং অবশ্যই দায়িত্বশীল মন্ত্রী। অভিষেক বাবু, আপনার কথা আমরা আবারও শুনতে পাচ্ছি না। আমি দিয়ে দিচ্ছি উত্তরটা। অভিষেক বাবু, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আমরা আপনার সঙ্গে আবারও যোগাযোগ স্থাপন করার চেষ্টা করব। আমরা একটু অরূপবাবুর কাছে চলে যাব যে বিজেপির এই যুক্তি, এত বড় একটা আন্দোলনের ক্ষেত্রে এই যুক্তি সত্যিই কি খাটে? দেখুন, মুশকিল হচ্ছে ওনাদের কেন্দ্রীয় নেতৃত্ব যা বলে, ওনার রাজ্য প্রবক্তা উনি হয়তো নিজে জানেন না বা ওনার জানার নলেজে নেই, তাই উনি এই কথা বললেন। ইতিমধ্যেই 9টি কৃষক সংগঠনের প্রতিনিধিদের আলাদা করে ডেকে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু প্রপোজাল দেওয়া হয়েছিল, যেই প্রপোজাল চাষিদের পক্ষে মানা সম্ভব নয়, কারণ তাতে কোনোভাবেই তাদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে না বলে তারা অর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন এবং আগামী দিন আন্দোলনের রূপরেখাও জানিয়ে দিয়েছেন। মুশকিল হচ্ছে বিজেপির কাছে আন্দোলন মানে ফোরে এবং দাল স্বাভাবিক। আসলে যাদের গোটা আন্দোলনের মাথাটা পর্যবসিত হয় মেহুল চোকসি, নীরব মোদী, বিজয় মালিয়াদের দ্বারা, যারা বলছে যে দেশের বুক থেকে কালো টাকা ফেরাবো, আর তারা ক্ষমতায় আসার পর একটার পর একটা কালোবাজারি দেশ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, আজকে তাদের থেকে নতুন করে এটা এক্সপেক্টেড নয়। আমার খারাপ লাগছে যে বিজেপির প্রতিনিধি প্রকাশ্য চ্যানেলে বসে কৃষকদের এই গণ আন্দোলনকে যেভাবে অপমান করলেন, আগামী দিন সারা ভারতবর্ষের কৃষক সমাজ আপনাদেরকে উপযুক্ত শিক্ষা দেবে যারা দেশব্যাপী কৃষকদের ফোরে এবং দালাল বলে অভিহিত করলেন। এক, দ্বিতীয়ত আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের অর্থনৈতিক নীতি নিয়ে। আপনাদের অর্থনৈতিক নীতি এত ভালো, আপনারা তো জ্ঞানী গুণী প্রাজ্ঞ বিজ্ঞ মানুষ, এমন অর্থনীতির খেল দেখালেন, বিশ্বাস করুন সারা ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি। একটা কোয়ার্টারে জিডিপি 23.9% ফল করলো। আমরা বলছি না, সারা ভারতবর্ষের ইতিহাসে 70 বছরের ইতিহাসে অর্থনীতি এত খারাপ অবস্থায় যায়নি, যেটা আমরা বলছি না, নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন বলেছে। আপনি কৃষিনীতি নিয়ে বলছেন, এমন কৃষিনীতি আনলেন সারা ভারতবর্ষের কৃষকদের খেপিয়ে তুললেন। কৃষকরা রাস্তায়, এটা শুধুমাত্র আজকে পাঞ্জাবের কৃষক আসছে তা নয়, উত্তরপ্রদেশ থেকে যাতে কৃষক ঢুকতে না পারে তার জন্য ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষকরা যাতে না আসতে পারে মধ্যপ্রদেশ থেকে তার জন্য ন্যাশনাল হাইওয়ে ব্লক করা হচ্ছে। দিল্লির অভিমুখে যে 9 লক্ষ কৃষক, আজকে সারা পৃথিবীর বৃহত্তম কৃষক আন্দোলন, যাকে অপমান করার ধৃষ্টতা এখানে বিজেপির প্রতিনিধি দেখিয়েছেন। আসলে এটাই বিজেপির চরিত্র। বিজেপি গণতন্ত্র মানে না, বিজেপি উদ্ধত, বিজেপি অহংকারী, এরা চিরকাল সংখ্যার জোরে মানুষের মতকে কণ্ঠরোধ করতে চায়। বেশ, খুব স্বাভাবিকভাবেই আজকে এই কৃষক আন্দোলন, শুনুন, এই কৃষক আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, কারণ এখন কোথাও কোনো নির্বাচন নেই। যদি কোনো প্রদেশের নির্বাচন থাকে সেটা অন্তত 5 থেকে 6 মাস পরে। আজকে দেশের কৃষকরা রাস্তায় নেমেছে তাদের ন্যায্য হক, তাদের অধিকার বুঝে নেওয়ার দাবিতে। যে কৃষক ফসল ফলাবে সে তার ন্যায্য দাম পাবে না, আর মধ্যস্বত্বভোগী বড় কর্পোরেটের দালাল এই বিজেপি। আমি আবারও বলছি, দে আর নট লিডার্স, দে আর অ্যাকচুয়ালি ডিলার। দেশকে ডিল করে। অরূপ বাবু, আমাদের বিতর্ক চলবে, তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন।